গভীরত্ম। বন্ধুরা, আমি যে ছেলেটিকে কলেজ জীবনে অর্থাৎ ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় ভালোবাসতাম, সে আমারই ক্লাসমেট ছিল। তার নাম ছিল সেলিম হায়াত। তার ডাক নাম ছিল সেলিম। আমি তাকে সব সময় সেলিম বলে ডাকতাম। কলেজ জীবনে এই 2 বছরে তার সাথে আমার হাজার রকমের স্মৃতি লুকিয়ে আছে। কখনো পদ্মা পাড়ে ঘুরতে যেতে, কখনো নৌকা বিলাস করতে, কখনো বা পার্কে। তার সাথে আমার হাজারো স্মৃতি রয়ে গেছে। জনম জনমের বন্ধু এবং জনম জনমের ভালোবাসাও ছিল বটে। বন্ধুরা, তার সাথে আমার ভালোবাসার মাত্রাটা এতই গভীরে গিয়ে পৌঁছেছিল যে সে যে কোনো জায়গায় আমাকে যেতে বলতো। আমি না করতে পারতাম না। একদিন সে আমাকে বলল, আনিকা, অনেক দিন হলো তোমার সাথে প্রেম করছি, কিন্তু দূরে কোথাও যাওয়া হয়নি। আনিকা, আমার খুব ইচ্ছে করছে তোমাকে নিয়ে দূরে কোথাও যেতে। তুমি কি যাবে আমার সাথে? আমি বললাম, সেলিম, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিশ্বাস করি। আমি তোমাকে বিশ্বাস করে যে কোনো জায়গায় যেতে রাজি আছি। আশা করি তুমি আমার বিশ্বাসের অমর্যাদা কোনোদিন করবে না। তুমি শুধু বলো তোমার সাথে আমাকে কোথায় যেতে হবে। বন্ধুরা, তখন আমার বয়ফ্রেন্ড বা প্রেমিক আমাকে বলল, তাহলে অনিকা, চলো আমরা শ্রীমঙ্গল সিলেট চায়ের বাগান থেকে ঘুরে আসি। শুনেছি সেখানে চায়ের বাগান দেখতে নাকি অনেক সুন্দর। প্রকৃতির এক অনুপম লীলা খেলা। সেখানে ঘুরলে নাকি অন্যরকম মনে একটা শান্তি পাওয়া যায়। চলো আনিকা, আমরা সিলেটের চায়ের বাগান থেকে একবার ঘুরে আসি। তার কথার জবাবে আমি বললাম, সেলিম, আমার তো যেতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার বাবা মায়ের কাছে কি বলে যাব? তাও আবার সেখানে গিয়ে সপ্তাহ খানেক থাকতে হবে। আমি কি বলে বাসা থেকে বের হব? তখন সেলিম আমাকে বলল, আরে আনিকা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তুমি বলবে যে তুমি তোমার বান্ধবীর বাসায় বেড়াতে যাচ্ছ। বেশ, তাহলেই তো হয়ে গেল। কারণ আমি জানি তোমার আম্মু তোমাকে অনেক বিশ্বাস করে, কিন্তু তোমাকে কোনোদিন তারা সন্দেহ করবে না। বাস হয়ে গেল। বন্ধুরা, সেদিন বয়ফ্রেন্ডের মন গলানো কথায় আমি রাজি হয়ে গিয়েছিলাম। তারপর আমি বললাম, আচ্ছা সেলিম, ওইখানে গিয়ে আমার থাকবো কোথায়? তখন ও বলল, আনিকা, এ নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। ওখানে আমার এক বন্ধুর বাসা আছে। আমরা তাগোর বাসাতেই থাকব। সেখানে থাকা খাওয়ার সকল প্রকার ব্যবস্থা আছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে কবে যাবা? তারপর বন্ধুরা একটা দিন ফিক্সড করে চলে গেলাম চায়ের বাগান দেখার উদ্দেশ্যে সিলেট শ্রীমঙ্গলে। সেখানে যাওয়ার পর প্রথম দিন আমার বয়ফ্রেন্ড মানে আমার প্রেমিক বলেছিল যে সে তার বন্ধুর বাসায় আমাকে নিয়ে যাবে। বাট সেখানে যাওয়ার পর ঘটনা বিপরীত দিকে যেতে শুরু করল। সে আমাকে নিয়ে একটি আভিজাত্য হোটেলে উঠল। আমি বললাম, সেলিম, তুমি বলেছিলে তুমি তোমার বন্ধুর বাসায় আমাকে নিয়ে যাবে। এখন তো দেখছি তুমি আমাকে একটা হোটেলে নিয়ে এসেছ। তখন আমার প্রেমিক সেলিম বলল, আনিকা, যদি আমি আমার বন্ধুর বাসার কথা না বলতাম, তাহলে তো তুমি আর আমার সাথে আসতা। আনিকা, তুমি আর আমি পুরো শ্রীমঙ্গলটা দুজনে একসাথে ঘুরব। কতই না মজা হবে। আমি বললাম, তাহলে রাতে আমরা থাকব কোথায়? তখন আমার প্রেমিক বলল, কেন, আমি আর তুমি একসাথে? তখন আমি বললাম, সেলিম, কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? এখনো তোমার আর আমার বিয়ে হয়নি, তবে একসাথে কিভাবে সম্ভব? তখন আমার বয়ফ্রেন্ড
সেলিম আমাকে বলল, আনিকা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি বললাম, বিশ্বাস না করলে কি? তোমার সাথে একা একা ঘুরতে চলে এসেছি। তখন সেলিম বলল, আনিকা, তাহলে তুমি আর আপত্তি করো না। আমি তোমাকে কথা দিচ্ছি আনিকা, আমি তোমাকে বিয়ে করব। আনিকা, আজকে আমরা এখানে এসেছি, আমরা একটা ভালো সময় পাস করব বলে। আনিকা, তুমি তাতে দ্বিমত করো না? বন্ধুরা, সেদিন আমি আমার বয়ফ্রেন্ডের মিষ্টি মিষ্টি কথার মায়ে পড়ে গিয়েছিলাম। মায়ে পড়ে গিয়ে তার সাথে পুরো একটা সপ্তাহ থাকতে হয়েছিল। প্রায় এক সপ্তাহ ঘোরা গাড়ির পর আমি বাড়িতে ফিরে আসলাম। এইভাবেই বন্ধুরা চলছিল আমার তার সাথে প্রেমের সম্পর্ক। প্রায় মাস তিকেন পর হঠাৎ একদিন আমার বিয়ের কথা ওঠে। আমি চাইতাম আমার একজন ভালো মানুষের সঙ্গে বিয়ে হোক, যে আমার মাকে নিজের মায়ের মতো ভালোবাসবে, শ্রদ্ধা করবে, টাকা পয়সা থাকুক বা নাই থাকুক, কিন্তু তার চরিত্র যেন ভালো হয়। সেদিক থেকে আমি আমার বয়ফ্রেন্ড সেলিমের উপর আমার শতভাগ বিশ্বাস আছে। আমি তাকে পুরোপুরি ভরসা করতে পারি। তো যাই হোক বন্ধুরা, এর মধ্যে একদিন আমাকে বলা নেই কওয়া নেই হঠাৎ কোথায় থেকে যেন আমাকে দেখতে এসেছে ছেলে, ছেলের মা, ছেলের বাবা, ছেলের বোন সবাই এসেছে। তারপর বন্ধুরা, ছেলের মা, বোন, বাবা সবাই আমাকে দেখে এতই পছন্দ করে ফেলেছে এবং তারা চাইছে আজকেই এঙ্গেজমেন্ট করে ফেলতে। আমি আমার বাবা মাকে অনেক অনুরোধ করে না করেছিলাম, কিন্তু তারপরও আমার বাবা মা আমার কোনো কথাই শুনল না। অবশেষে আমি বাধ্য হয়ে, আমি যে একজনকে ভালোবাসি তাও আমি আমার মায়ের কাছে শেয়ার করেছি। আমার মা আমার যে কারো সাথে প্রেমের সম্পর্ক আছে তা শুনে আরও রেগে গেলেন এবং রেগে গিয়ে সেই দিনই আমাকে ওই প্রবাসী ছেলের সাথে আমাকে বিয়ের দেওয়ার জন্য সমস্ত আয়োজন করে ফেলেন আর বললেন, এমন কর্মঠ আর টাকাওয়ালা ছেলে আর পাব না, সুতরাং আমি তোর মা, নিশ্চয়ই আমি তোর খারাপ কিছু চাইব না। তাই আমি বলছি, আমি সম্পর্ক বুঝি না, তোকে ওই ছেলেকেই বিয়ে করতে হবে। আর যদি না করস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। বন্ধুরা, মায়ের কথায় সেদিন আমার বিবেক, আমার ভালোবাসা, আমার মায়া, আমার মমতা, আমার স্বপ্ন সবকিছুকে ত্যাগ করে আমার চাইতে আরও বয়সে অনেক বড় একটা ছেলেকে বিয়ে করতে রাজি হতে হয়েছিল। আর মনের মধ্যে তখন এক উচ্চাকাঙ্ক্ষিত কষ্টে বিরাজমান ছিল, কারণ আমি আমার প্রেমিক সেলিমের জায়গায় অন্য কাউকে ভাবতেই আমার জানি মনটা কেমন টনক মেরে উঠছিল। আর এদিকে আমার মোবাইল এবং সমস্ত প্রকার যোগাযোগ সবার সাথে বন্ধ করে দিয়েছিল আমার মা। আমার এদিকে বিয়ে হয়ে যাচ্ছে, তো আমি আমার প্রেমিক, আমি আমার ভালোবাসার মানুষটিকে একটিবারও বলারও পর্যন্ত সুযোগ পাচ্ছিলাম না। মনের ভেতরটা তখন কেমন জানি হয়ে যাচ্ছিল, মাথার মধ্যে যেমন আকাশ ভেঙে পড়েছিল। কারণ এত দিনের ভালোবাসা ভুলব কি করে? আমি যে তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছিলাম। আর এদিকে হঠাৎ তাৎক্ষণিকভাবে যে ছেলেটির সাথে আমার বিয়ের আয়োজন করা হচ্ছে, ছেলেটাকে আমি একদম পছন্দ করিনি, আমার বোন ও ভাইও পছন্দ করেনি, কিন্তু মা সহ পরিবারের অন্য সবারও পছন্দ হয়েছিল ছেলেটিকে। মা চাইতেন আমার বিয়ে হোক, কারণ আমার বাবা নেই। মা আমাকে ভালো খাওয়াতে পারে না, ভালো পড়াতে পারে না, তাই ভাবতেন টাকাওয়ালা স্বামী পেলে বিয়ের পর আমি ভালো থাকব। আমি এ বিয়েতে মোটেও রাজি ছিলাম না, কারণ আমি সেলিমকে অনেক ভালোবাসতাম।
বাট সেটা পরিবারের কাউকে বোঝাতে পারছিলাম না, কারণ সেলিম একটি বেকার ছেলে ছিল। এখনও পড়ালেখাই শেষ করে নাই। বারবার না করার পরও শেষমেশ পরিবারের কথা রাখতে গিয়ে 1 মাস পর আমার বিয়ে হয়ে যায় ওই অজানা অচেনা এক মধ্যবয়স্ক প্রবাসীর সাথে। মা হয়তো টাকার লোভে আমাকে বিলিয়ে দিয়েছে কোনো এক 35 ঊর্ধ্ব লোকের নিকট। তারপরেও অনেক কষ্ট করে আমি তা মেনে নিয়েছিলাম। বাট আমি জানতাম না আমার স্বামীর চারিত্রিক দিকগুলি যে এত নিম্নমানের। আমার স্বামী 10 বছর ধরে প্রবাসে ছিল। কিছু দিন হয়েছে সে পারিবারিকভাবে অনেক নাটকীয়তার মাধ্যমে আমাকে বিয়ে করে। আমি একটা ভালো মানুষ চেয়েছিলাম যে আমাকে সব সময় সব কিছু দিয়ে সুখে শান্তিতে রাখবে। অবশেষে বন্ধুরা সব কিছু ছেড়ে বাবা মায়ের কথায় তাদের পছন্দের ছেলেকেই আমাকে বিয়ে করতে হলো। বিসর্জন দিতে হয়েছে আমার স্বপ্নের মানুষটাকে, বিসর্জন দিতে হয়েছে আমার ভালোবাসার মানুষটাকে। কিন্তু তাতে কি লাভ হলো? কি সুখ পেলাম আমি? কতই বা শান্তিতে ছিলাম আমি? হাজারো প্রশ্ন মনের মধ্যে। আর জানি না সেই লোকটি আমাদের বিয়ের সংবাদটা শুনে মনের মধ্যে পাহাড় পরিমাণ কষ্ট নিয়ে কিভাবে কাটাচ্ছে দিন, কিভাবে কাটাচ্ছে রাত। কিন্তু পরিবারের পৃষ্ঠকলে পড়ে এরকম ধরনের বৈচিত্র্যময়ী ঘটনার শিকার হতে হয় আমার মতো কিছু নিবেদিত মেয়েদের, আমার মতো কিছু নিবেদিত ছেলেদের। যাই হোক বন্ধুরা, টাকার লোভে পড়ে যে ছেলেটির কাছে আমার মা আমাকে বিয়ে দিয়েছিল, সেই সংসারে যাওয়ার পর মাত্র 2 দিন পরেই আমি জানতে পারি যে আমার স্বামী একজন চরিত্রহীন মানুষ। বিয়ের পর বুঝতে পারি তার অনেক রকম বদ অভ্যাস আছে। প্রতিদিন কোনো না কোনো কিছু খেয়ে এসে খুব বিরূপ আচরণ করে বাড়ির সকলের সাথেই, এবং কি আমার সাথেও। তার এইসব আচরণ দেখে প্রতিদিন আমি খুব ভয়ের মধ্যেই থাকতাম, কারণ সে এমন কিছু খেয়ে আসত যার ফলে সে বাড়ির সকলের সাথেই খুব অদ্ভুত টাইপের আচরণ করত, যে আচরণগুলো একটা সুস্থ মানুষ কোনোভাবেই করতে পারে না। মাত্র 1 মাস আমি আমার স্বামীর সংসারে থেকেছিলাম। আমি ছিলাম সেই বাড়িতে নববধূ। আমাকে বাড়ির সকলেই সম্মান করত। বাট আমার স্বামী ছিল বদমেজাজি, বদ অভ্যাসজনিত একজন লোক। যদিও আমি স্থির করেছিলাম বিয়ে যেহেতু হয়েই গেছে, তাহলে আর কি করব, না হয় কোনো রকম কষ্ট করে ওই লোকটার সাথেই কাটিয়ে দিব। বাট তা আর হলো না। লোকটার অভ্যাস এত খারাপ ছিল যে সে আমাকে মাঝে মধ্যে প্রহার করতে পর্যন্ত দ্বিধা বোধ করত না। বন্ধুরা, তার সাথে আমার বিয়ে হয়েছে গত 1 মাস হয়েছে, আর 1 মাসে সে আমাকে এত পরিমাণ মানুষের যন্ত্রণা দিয়েছে, যার ফলে আমাকে 2 বার হাসপাতালে কাটাতে হয়েছে। বন্ধুরা, এক দিক দিয়ে সে মানসিক রোগী, অন্য দিক দিয়ে তার অনেকগুলো বদ অভ্যাস রয়েছে। বন্ধুরা, এমন একটি লোকের সাথে কি সংসার করা যায়? অবশেষে বন্ধুরা আমি বাধ্য হয়ে আমি আমার মায়ের কাছে চলে আসি। আমি বুঝতে পেরে গিয়েছিলাম তার ঘরে আমার সারা জীবন কাটানো সম্ভব না। তাই তাকে এক সময় আমি ডিভোর্স দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমি একজন ডিভোর্স নারী। কিভাবে যে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল তা বুঝতেই পারলাম না। কেন জানি মনে হলো জীবনটা শুরুর আগেই শেষ হয়ে গেল। মনের মধ্যে কতই না স্বপ্ন ছিল সেলিমকে নিয়ে, বাদ জীবনের সমস্ত প্রকার স্বপ্ন পরিবারের একটি মাত্র ভুলের কারণে ধ্বংসস্তূপে পরিণত হল বিভীষিকাময় কষ্ট নিয়ে। এখনো বন্ধুরা আমি আমার সেই প্রাণের স্পন্দন সেলিমকে খুঁজি আমার ভালোবাসাকে, কিন্তু আমি কখনো
তার সামনে গিয়ে দাঁড়াতে পারি নাই, কারণ আমার সেই যোগ্যতা নেই। আমি যে আজ পথহারা, আমি যে আজ দিশেহারা, আমি যে আজ আমার সেলিমের নিকট প্রতারক। কিন্তু আমি জানি না আমার এই জীবনের গতি দ্বারা কোথায় গিয়ে থামবে, কোথায় গিয়ে থমকে দাঁড়াবে আমার এই পৃথিবী। পরিশেষে বন্ধুরা, তোমাদেরকে আমি একটি কথাই বলবো, কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, কিন্তু কিছু কিছু ঠকানো নিজের ইচ্ছে থেকে হয় না। হয়তো পরিস্থিতির শিকারে পড়ে এমন কিছু করতে হয় যার মাসুল সারাটা জীবন বয়ে বেড়াতে হয়, যেমনটি হয়েছিল বন্ধুরা আমার জীবনে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে।